শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমি সুমি শাহাবুদ্দিন আজকের নিরাপদ ও পানি স্যানিটেশন অনুষ্ঠানে। আর আমার সাথে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন ডক্টর খায়রুল ইসলাম, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওয়াটার এইড বাংলাদেশ। তার পাশে আছেন শামসুল আলম, সদস্য জেনারেল ইকোনমি ডিভিশন প্ল্যানিং কমিশন, এবং তার পাশে আছেন শামসুদ্দিন আহমেদ, যুগ্ম সচিব স্থানীয় সরকার বিভাগ। দর্শক, আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে নিরাপদ পানি এবং স্যানিটেশন বিষয়ে বাংলাদেশ অনেকটাই সাফল্য অর্জন করেছে এবং সাফল্য অর্জনের যদি বলতে চাই তাহলে এটাকে বাংলাদেশকে রোল মডেল হিসেবে আমরা মনে করতে পারি। তো শতভাগ মানুষের আওতায় এসেছে হয়তো বলতে পারছি না, সেজন্য এখনো কিছু চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। তো সে বিষয়ে আমি প্রথমেই জানতে চাবো ডক্টর খায়রুল ইসলামের কাছে যে শতভাগ মানুষকে এর আওতায় আনতে আমাদের আসলে আর কি কি চ্যালেঞ্জ সামনে আছে আর কি। ধন্যবাদ। আসলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানের জন্য, এটা আসলে আপনাদের করা হয়নি। জি বলেন। আমি এভাবে শুরু করতে চাই যে পানি এবং স্যানিটেশন এবং এর সঙ্গে আমরা হাইজিন অর্থাৎ এই যে স্বাস্থ্য আচরণ বিধি বা সাবান দিয়ে হাত ধোয়া, এই বিষয়গুলোকেও একসঙ্গে করে আমরা সমন্বিতভাবে দেখি। তো পানিতে বাংলাদেশ আসলে আপনি যদি আর্সেনিকের বিষয়টাকে আমরা যদি একটু ডিসকাউন্ট করি তাহলে কিন্তু বাংলাদেশের আমরা যেটাকে বলি অ্যাক্সেস বা অধিগম্যতা, সেটা অলমোস্ট 97-98% লোকেরই আছে। মানুষ যত কষ্ট করেই হোক বাংলাদেশের মানুষ এখন কিন্তু নিরাপদ পানির উৎসই খাবারের জন্য ব্যবহার করে। কিন্তু আর্সেনিককে ন্যাচারালি আমাদের ধরতেই হয়, কারণ আর্সেনিক যুক্ত পানি স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ভালো না, দীর্ঘমেয়াদে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেইটা করলে এটা আমাদের এখনো 80-82 এরকম একটা শতকরার মধ্যে চলে আসে। তো কাজেই আগামী দিনে আমাদের ওই খাতে মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে আর্সেনিক মোকাবেলা করে সবাইকে নিরাপদ পানির দিকে দেয়া। আর এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যখন জাতীয় গড় হিসেবে সবকিছু বলি, অনেক সময় কিছু কিছু অঞ্চলের সমস্যা কখনোই প্রকটভাবে ফুটে ওঠে না। যেমন আপনাদের চ্যানেলেই আপনারা অনেকবার সাইক্লোন আইলা বিধ্বস্ত এলাকা বা সিডর বিধ্বস্ত এলাকা অথবা পার্বত্য চট্টগ্রাম অথবা হাওড়ের অনেক ছবি দেখিয়েছেন, এবং মানুষ কিভাবে সেখানে মাইলের পর মাইল হেঁটে নারীরা পানি সংগ্রহ করে, কিশোরীরা তাদের স্কুল ফেলে এইসব কাজে ব্যস্ত থাকে। ওই সমস্ত এলাকাগুলোর জন্য আসলে যে পানির যে সংকট, সেটা ডেফিনেটলি একটা বড় সংকট আকারে আছে। বিশেষ করে এই যে উপকূলীয় অঞ্চল আমরা যেটা বলি, প্রায় 2 কোটি মানুষের বসবাস খুলনা, সাতক্ষীরা এবং পটুয়াখালী, ভোলার এই বেলটাতে, এইখানে লোনা পানির প্রকোপটাই খুব বেশি। তো এইসব জায়গাতে এখনো আমরা কিন্তু ভালোভাবে মিঠা পানির জন্য খুব ভালো ব্যবস্থা করতে পেরেছি বা টেকসই ব্যবস্থা করতে পেরেছি বলবো না। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আসলে ওই জায়গাটাতেই থাকবে। আর স্যানিটেশন এবং স্বাস্থ্য আচরণ বিধি নিয়েও আরো বেশ কিছু বলবার আছে, তো আমার মনে হয় যে এর পরের রাউন্ডে যদি আমি বলি। আমি তাহলে একটু শামসুদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই যে এই অবস্থা উত্তরণের জন্য স্থানীয় সরকার বিভাগ কি কি পদক্ষেপ, কি ভাবনা চিন্তা ভাবনা আছে আর কি। ধন্যবাদ। প্রকৃতপক্ষে ডক্টর খায়রুল যে কথাটা বলেছেন, সংকট শব্দটা আমার মনে হয় এখানে ব্যবহার করা সমীচীন হবে না, কারণ সংকট নয়, এটা একটা সমস্যা। আপনি দেখবেন গ্র্যাজুয়ালি আমরা কিন্তু অনেক ইমপ্রুভ করেছি সর্বক্ষেত্রেই। পানি সরবরাহ এবং স্যানিটেশনের ক্ষেত্রেও আমরা যথেষ্ট ইমপ্রুভ করেছি। গত 1.5 দশক ধরে আমরা এই বিষয়ে কাজ করছি এবং ডক্টর খায়রুল এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমরা স্যানিটেশনের ক্ষেত্রে ওপেন ডেফিকেশন থেকে ফিক্সড ডেফিকেশনে এনেছি, তারপরে ইমপ্রুভ ল্যাট্রিনে এসেছি, তারপরে হাইজিন ল্যাট্রিনে এসেছি, এখন সেখান থেকে আসছে একটা ফিকাল সার্জ ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জিনিস ক্রমান্বয়ে আসছে এবং ক্রমান্বয়ে আমরা অ্যাড্রেস করছি। এই ক্ষেত্রে সাউথ এশিয়ার মধ্যে কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি স্যানিটেশনের ক্ষেত্রে, এবং অনেক ভালো পর্যায়ে আসছি বলতে গেলে আমরা প্রথম পর্যায়ে আসি। দ্বিতীয়ত হলো পানি সরবরাহের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো এইটুকুন, আপনি স্পেসিফিক যদি কিছু এরিয়াকে ধরেন, আইলা বিধ্বস্ত বা ঘূর্ণিঝড় বিধ্বস্ত, সেগুলো কিন্তু এক্সেপশন।
সে এক্সেপশন অ্যাড্রেস করার জন্য যখন হয় তখন সেটাকে অ্যাড্রেস করা হয়, কিন্তু তার আগে হলো নর্মাল ফ্লো বা সাধারণভাবে যে পানি সরবরাহ করা হয় সেই সরবরাহের ক্ষেত্রে কিন্তু উনি বলেছেন যে আমরা 97-98 ভাগ না, বেশি কিন্তু এসেছি। আইলা বিধ্বস্ত বা আপনি যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন ওখানে, কিন্তু এমনি তো ওখানে নোনা পানির, ওখানে তো নিরাপদ পানির প্রয়োজন আছে। আচ্ছা, লোনা পানির ক্ষেত্রে যেটা আছে সেটা হলো যে কি ওখানে সাগরের পানি বা জোয়ারের পানি সেটা লোনা, আচ্ছা। কিন্তু ওখানে গ্রাউন্ড ওয়াটার যেটুকুন পাওয়া যায় সেটুকুন কিন্তু পুরোপুরি লোনা নয়। তারপরেও কিন্তু সেখানে আপনার আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আছে ছোট ছোট, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কিন্তু মিঠা পানি দেওয়ার ব্যবস্থা করা হয়। জি। এবং ওখানে আরো একটা ব্যবস্থা করা হয়, সেটা হলো যে রেইন ওয়াটার, বৃষ্টির পানিকে ধরে রেখে সেখানে খাওয়ার ব্যবহারের ব্যবস্থা ব্যবস্থা করা করা হয়। হয়। প্লাস শহর থেকেও পানি দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। কিন্তু যে কথাটা উনি বলছেন যে সেটা একেবারে দুর্গম এরিয়া, দুর্গম কিছু কিছু জিনিস থাকবেই। সেই দুর্গম এরিয়াটাকে যদি আমরা একেবারেই অ্যাড্রেস না করি সেটা হয়তো আমাদের ফল্ট হতে পারে, কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস করছি হয়তো সেটা স্বাভাবিকভাবে পুরোপুরি পাবে না। আপনি যদি ফার্মগেট থেকে গুলিস্তান যেতে চান আপনি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারবেন আপনার এই অফিস পর্যন্ত, কিন্তু গুলিস্তান যেতে আপনাকে 2 ঘন্টার সময় বেশি লাগতে পারে বা আধা ঘন্টার সময় বেশি লাগতে পারে। ঠিক দুর্গম এরিয়াতে যেতে আমাদের সময় হতে বেশি লাগতেছে, এবং দুর্গম এরিয়া যেটা একবারে রিমোট যেটা সেটা হয়তো অত তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে না, কিন্তু পৌঁছছে, একবারে পৌঁছে নাই এই কথাটা বলা যাবে না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো আমরা গ্র্যাজুয়ালি কিন্তু শহর এলাকাগুলোতে পাইপ ওয়াটার সাপ্লাই দিয়েছি, আর্সেনিক আক্রান্ত যে এলাকাগুলো আছে সেখানে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাম অঞ্চলেও আমরা পাইপ ওয়াটারের ব্যবস্থা করে যেটা ট্রিটেড ওয়াটার দিয়েছি, অর্থাৎ ট্রিটমেন্ট করে বা পরিশোধন করে দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু সর্বত্রই আমাদের এই পানি সরবরাহের ব্যবস্থাটা যথেষ্ট প্রশংসার দাবি রাখবে বলে আমি মনে করি। ডক্টর খায়রুল নিশ্চয়ই এটা স্বীকার করবেন, কারণ উনি এর সাথে প্রথম থেকে জড়িত। তবে হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই তো কিছু কিছু ল্যাপসেস আছে। এখন সেই ল্যাপসেস গুলো যদি আপনি প্রথমে ধরেন তাহলে আপনি ধরতে হবে যে পুরোটাই ল্যাপস। আমাদের কিন্তু পুরোটাই ল্যাপস নয়, এবং এই ল্যাপসেস গুলো আমরা অ্যাড্রেস করছি কিনা সে বিষয়টা খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে রুলস অফ বিজনেস অনুসারে স্থানীয় সরকার বিভাগ তাদের শহর অঞ্চলগুলোতে ওয়াসা, গ্রাম অঞ্চলগুলোর জন্য ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করছে। রিসেন্টলি আমরা যে বিষয়টাকে ইনভেন্ট করেছি সেটা হলো আমাদের ইউনিয়ন পরিষদগুলোকে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এটার সাথে আমরা ইনভলভ করেছি, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করছে। গ্রাম অঞ্চলে ডিপ টিউবওয়েল বসাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পাইপ ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য সরকারের তরফ থেকে এবং দাতা সংস্থার তরফ থেকেও আমরা যে সহায়তা পাচ্ছি সেটা পরিধানযোগ্য। এর সাথে আমি আরো বেশি প্রশংসা করব আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় এনজিওগুলোর, তারাও কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে এসেছেন। ফলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং দাতা সংস্থার সহায়তায় আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছি, এবং অনেক ক্ষেত্রে বলতে পারবো যে আমরা সাফল্য পেয়েছি। আচ্ছা, শামসুদ্দিন তো বললেন, আসলে শামসুল আলম ভাই আপনি একটু বলবেন যে আমাদের বাংলাদেশ সরকার সপ্তম পঞ্চবার্ষিকীতে এখন মানে পরিকল্পনা প্রণয়নের কাজ করছে। তো উনি যেভাবে বললেন, তো মনে হচ্ছে অনেকটাই পরিকল্পনা তাদের খুবই চমৎকার এবং বাস্তবায়নও আছে, কিন্তু সেটা কি মানে ঠিক মতো গুরুত্ব পাচ্ছে কি এই পরিকল্পনায়? না, পানির বিষয়টা তো এমনিতেই গুরুত্বপূর্ণ। শুধু সুপেয় পানির ব্যাপার না, পানি গৃহস্থালী ব্যবহার যা আছে, পশু পাখির জন্য প্রয়োজন, কৃষিকার্যের জন্য প্রয়োজন, শিল্পায়নের জন্য প্রয়োজন। পানি তো অপরিহার্য জীবনের একটি প্রয়োজনীয় উপাদান সার্বিকভাবে মানব, এবং সভ্যতাও গড়ে উঠেছে প্রথমে পানি কেন্দ্রিক, যেখানে পানির প্রাপ্যতা আছে, নদী নদ বা সমুদ্রের পাড়ে প্রথমে সভ্যতা গড়ে উঠেছে। তো পানির ব্যবহারটা একটি সার্বিক এবং এটি অপরিহার্য, এবং পানির অধিকারটি একটি মৌলিক অধিকার, এবং এটা জাতিসংঘ স্বীকৃত শিক্ষার স্বাধীনতা, পানির অধিকার কিন্তু একটি মৌলিক অধিকার। তো পানির বিষয়ে যে কথাগুলো বলছেন এগুলো তো সবই ঠিক আছে। আমাদের ডক্টর খায়রুল যা বলেছেন বা আমাদের যুগ্ম সচিব যা যেভাবে বললেন, প্রচেষ্টা আছে, আমরা নিয়েছি। এমনি শতকরা হিসাবে ধরেন আমরা 98% উন্নত পানির ব্যবস্থা করতে পেরেছি। তো সবটাই কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন আছে। যে ডাক্তার খায়রুল বলেছেন যে আর্সেনিক আক্রান্ত পানি যেটা হয়েছে, মানে আর্সেনিক সংযুক্ত পানি, আপনি জানেন 64টি জেলার মধ্যে 59টি জেলায় কিন্তু আমাদের কোন না কোনো পর্যায়ের আর্সেনিক সংযুক্তি আছে বা আর্সেনিক আক্রান্ত পানি আছে। সেই বিষয়টিও দেখার বিষয়। আর পানির যে বিষয়টি, তার সঙ্গে স্বাস্থ্য অত্যন্ত ওতপ্রোত জড়িত। এই যে হাত ধোয়ার কথা বললেন, পয়ঃপ্রণালীর কথা বললেন, আমাদের তো
এবং শহরাঞ্চলে দেখেন পানিটা কতটা নিরাপদ, এটা তো আমরা সকলেই প্রশ্ন অনেক সময় করি। এই পাইপ ওয়াটার যেটা দিচ্ছি সেটা দিয়ে অনেক সময় আমরা শুনি যে পানিতে গন্ধ আসছে, ওটা ব্যবহার করা যাচ্ছে না। ঢাকা শহরও আছে, এটা তো বাস্তবতা, বাট দেয়া হয়েছে, অভিগম্যতা আছে, যেটা 98% বলেছি। মূল প্রশ্নটা নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থাটাকে এখন জোর দেওয়া প্রয়োজন। পানি দূরাঞ্চল ছাড়া, দুর্গম এলাকা ছাড়া পানি গিয়েছে। আমি যদি আর্সেনিকের বিবেচনাটাকে রাখি, তাহলে কিন্তু 80-82% বেশি সুপেয় পানি কিন্তু পৌঁছেনি। এই বিষয়টি কিন্তু আমাদের ভাবতে হবে। আর এই পানির বিষয়টি স্থানীয় সরকার দেখছে একটা অংশ, আর জনস্বাস্থ্য বিভাগও দেখছে। কেমন পানি শুধু এই সুপের ব্যাপার না, পানি সমুদায় পানি ব্যবস্থাপনার ব্যাপার আছে, সেচের জন্য, শিল্পের জন্য, মৎস্য চাষের জন্য। এবং পানিও আজকাল ব্যাপকভাবে দূষিত আমরা করছি আমাদের এই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে। মৎস্য পালনে প্রচুর পানিকে আমরা পুকুর পুষ্করণী যেগুলো ছিল আমাদের, প্রচুর গোবর ব্যবহার, ইউরিয়া ব্যবহার ফলে পানিগুলোর আগে এটা দিয়ে ধোয়া কার্য চলতো, এমনকি ফিটকে দিয়ে খেত গ্রামাঞ্চল ব্যাপকভাবে। টিউবওয়েল আসার আগে 60-এর দশকের আগে চিন্তা করেন, পুকুরে পানি কিন্তু ব্যাপকভাবে খেত। এখনো বহু এলাকা খায়, তো এখন ফুটিয়ে খায়। মানুষজনের চিন্তা চেতনা চেঞ্জ হয়েছে। তো পানিটা ব্যাপকভাবে কেবল সরবরাহ নয়, সুপেয় পানির চিন্তাটাই এখন প্রাধান্য পাবে, বা আমরা দিতে চেষ্টা করছি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এবং আমরা জানি আর্থসামাজিক ক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি, বিশেষ করে সামাজিক ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে যে পানির প্রয়োজনীয়তা, এটি স্থানীয় সরকার যথেষ্ট নিয়ে যাচ্ছে, এর গুরুত্ব তারা দিচ্ছেন এবং নিচ্ছেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে কথাটি বললেন, আমরা এই পানির বিষয়টিকে সামগ্রিকভাবে দেখব। একটা হলো সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, একটা হলো সার্বিক পানি ব্যবস্থাপনা। পানি নদ নদীগুলোতে আজকাল আপনি দেখেন, এইটু নিজেই বুঝছেন কতটা নিরাপদ। বুড়িগঙ্গা যান, আপনি দেখবেন পাশে দাঁড়াতে পারবেন, এমনটি হওয়ার কথা ছিল না। একটি আধুনিক নগরী হয়ে গড়ে ওঠার কথা, যেখানে পর্যটনের জন্য শত শত লোক যাবে সকালে বিকালে, সেই নদীর ধারে কাছে যাওয়া যায় না। সমস্ত যে আমাদের কঠিন বর্জ্য, আমরা আজকের দিনেও সবটাই যাচ্ছে কিন্তু ব্রহ্মপুত্রে। এখনো আমাদের দেশে উন্মুক্ত মলমূত্র প্রস্রাব কিন্তু এখনো আছে, 3% লোক এখনো উন্মুক্ত ভাবে প্রস্রাব পায়খানা করে। ওইসব আমরা এক্ষেত্রে অনেক এগিয়েছি, ভারতে সেটা 48%। তো সেক্ষেত্রে এখন এই বিষয়গুলোকে সার্বিকভাবে আমরা বিবেচনা আনবো। ভারতের সাথে আমরা হিসাব করবো না, ভারতের তো লোক সংখ্যা। না, যাই হোক, আমি বলছি পাশাপাশি দেশ হিসাবে আমরা যে অগ্রসর হয়েছি সেটা বোঝানোর জন্য আমাদের অগ্রগতি যথেষ্ট, এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এখন প্রয়োজন আরো উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা, নিরাপদ পানির ব্যবস্থা এবং পানির অভিগম্যতা নাই কিন্তু আজকে ঢাকা শহর যে 8% লোক স্লামে আছে, দেখবেন পানিটা কিন্তু নিরাপদ নয়। বিভিন্ন জায়গা থেকে তারা পানি, একটা বিরাট অংশ ছেলে মেয়েদের বা যারা স্ত্রী বা কন্যা, তারা পানি সংগ্রহে তাদের প্রচুর সময় যায়, এটা কিন্তু সত্য। এই বিষয়গুলিকে সামগ্রিকভাবে, যেটা আমি বললেন সপ্তম পঞ্চবার্ষিক প্রোগ্রাম আমরা প্রণয়ন করছি, সেখানে পানিটাকে সামগ্রিকভাবে দেখব। শিল্পায়নে, কৃষিতে, স্বাস্থ্যের জন্য কিভাবে পানিটা প্রয়োজন, সুপেয় পানি কিভাবে বিস্তৃতি ঘটানো যাবে, এই বিষয়টার যথেষ্ট গুরুত্ব থাকবে আমাদের পরিকল্পনায়। কারণ পানি তো আমাদের জীবনের অংশ, আমাদের জীবনের প্রত্যেকটা জিন কিন্তু পানি দিয়ে গঠিত, পানির মধ্যে। তো এটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব এবং এটাকে সচেতনতা বাড়াইতে হবে জনগণের মধ্যে। এই বিষয়ে বিবেচনা নিতে হবে। পানি চেয়ে অপচয় রোধ করতে হবে। পানি প্রাপ্যতা একটা বড় প্রশ্ন। বরেন্দ্র অঞ্চলে পানি প্রাপ্য, আজকে ডিপ টিউবওয়েল আমরা প্রচুর গড়েছি। এই ঢাকা শহরে 600 ডিপ টিউবওয়েল পানি উঠাচ্ছে। তো আমাদের জোর দিতে হবে বা জোর দিতে চাইব এই ভূপৃষ্ঠ পানির ব্যবহারটা কিভাবে বাড়ানো যায়, নিরাপদ পানি। নদী নালাগুলি কিভাবে আবর্জনা মুক্ত, ময়লা মুক্ত রাখা যায় বা কঠিন বর্জ্য মুক্ত রাখা যায়। আজকে আপনি ট্রেন বলেন, আমাদের লঞ্চ, জাহাজ বলেন, সব কিন্তু সেই ওপেন ডিফিকেশনের মতো, মানে খোলা মলমূত্র ব্যবস্থায়। ট্রেনও কিন্তু সংরক্ষিত না, সারা ট্রেন লাইন ধরে, এটা জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। নদী লঞ্চগুলো আসতেছে 3তলা, 4তলা, 5তলা লঞ্চগুলো। তো এই বিষয়গুলো কিন্তু এখন ওই স্বাস্থ্যসম্মতভাবে করার অবশ্যই সেখানে এই প্রচলন করতে হবে। জনসচেতন এই যে মানে সামগ্রিক পানি ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন যে যেমন আমাদের যে জাতীয় পানি নীতি, এটাতে কিন্তু বলা আছে যে মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা পানি তুলে নিঃশেষ করে ফেলছি, এই পানি আর সারফেস ওয়াটার এটা যেন 50-50 লেভেলে আসে। তো ঢাকা শহরে এই স্যার যেমনটা বললেন যে প্রায় 600-র মতো গভীর নলকূপ দিয়ে আমরা পানি তুলছি। এর সঙ্গে যদি আমরা ধরেন ক্যান্টনমেন্ট বা ঢাকা ইউনিভার্সিটি বা এই যে বিভিন্ন মানে স্বশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে,
এদের ডিপ টিউবওয়েল বা বড় বড় হাইরাইজ বিল্ডিং এর নিজস্ব ডিপ টিউবওয়েল যোগ করি, আরো প্রায় 1,500-2,000 ডিপ টিউবওয়েল যোগ হবে। সব মিলালে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। কিন্তু আমি যে 50-50 রেশিওতে আনবো, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের খরচ কিন্তু অনেক বেশি। আপনি জানেন সায়দাবাদের সেকেন্ড ফেজ হয়েছে, থার্ড ফেজের জন্য দেন দরবার চলছে। এখানে মানে ওই ঢাকা শহরের একটা কিছু করতে গেলেই $500 মিলিয়ন, $700 মিলিয়ন কমে কোনো প্রকল্প হতে চায় না। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই সারফেস ওয়াটার যে আমি নদীর পানিটা আনবো, সেই পানিটা যদি ভালো না থাকে, কারণ এখন বুড়িগঙ্গা ছাড়িয়ে আমি হয়তো ধলেশ্বরীর কথা ভাবছি, মেঘনার কথা ভাবছি, পদ্মার কথা ভাবছি, কিন্তু সেই সমস্ত জায়গাতেও যেভাবে নদী দখল অথবা দখলের চাইতেও বড় জিনিস হচ্ছে যেভাবে দূষিত হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা যে মানে সবচেয়ে প্রভাবশালী এলাকা ধরেন গোপালগঞ্জের পাশ দিয়েও যেই নদী, সেটাও বর্জ্য ফেলে ফেলে বুঝিয়ে ফেলা হচ্ছে। তো তাহলে সারফেস ওয়াটারটা মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কোথা থেকে পাবে, মানুষকে যে দেবে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, প্রথমে হচ্ছে তো সারফেস ওয়াটারটাকে নিরাপদ রাখতে হবে। এর সঙ্গে হয়তো অনেকে বলবেন যে উজান থেকে পানি আসে না, ভারত থেকে, ওগুলো যদি আমি বাদও দিই, যেটুকু আছে সেইটুকু যদি আমরা আমাদের অবহেলায় এটাকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওই মাটির তলার পানির উপরে নির্ভর করতে হবে, আর ওই কোস্টাল বেল্টে ওই আকাশের পানি, বৃষ্টির পানির উপরে নির্ভর করতে হবে। এইটা মানে আসলে মানে আমাদের তার মানে জনসচেতনতার এখনো অনেকটাই অভাব আছে। সরকার, স্থানীয় সরকার, সবার ইসেই তো আসলে এটাকে নিরাপদ রাখা যাবে। আমাদের একটা বিরতির সময় হয়ে এসছে, আমরা একটা বিরতি নিব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, খুব শীঘ্রই ফিরছি, আমাদের আলোচনার সঙ্গেই থাকবেন। বাবা বলছে আমরা ঢাকা শহর যাব, এখন থেকে গ্রামের কষ্ট শেষ। সন্ধান নতুন জীবনের স্বপ্ন এখানে টানা মেলা পাখি। কিন্তু এইখানে তো পানি নেই। আমাকে কেউ পানি দিব না বাবা? আমি পানি খামু, পানি না খাইলে আমি মরে যাবো। অজস্র চোখ খোঁজে আশ্বাস, বিশ্বাস নিয়ে বুকে এখানে, কিন্তু কোথাও শূন্যতা। তবু এখানেই শেষ নয়, অধিকার ফিরে পাবার গল্প শুরু হোক এখানেই। নিরাপদ পানির অভাবে থাকা দুর্বিষহ জীবনের স্বস্তি নিয়ে এসেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা সব ঘরে পৌঁছে দেবে নিরাপদ পানির অধিকার। $10 লাখেরও বেশি অ্যাপস only in your Symphony Roar A50 and Android One smartphone. Unlimited apps ডাউনলোডের জন্য আনলিমিটেড সবচেয়ে ফাস্ট বাংলালিংক 3G ইন্টারনেট। নতুন কিছু করো বাংলালিংক। টার্লস ফেডারম্যানের দ্বিতীয় অভিযান। ওস্তাদ ছাগল ফ্রি। এই ওস্তাদ মঙ্গল গ্রহ। বাহ বাহ, এসব 2 নম্বরই হাতে পা দেয় না, ভালো জিনিসের এত অফার লাগে না। টাইলস এক্সপার্ট, নো টেনশন। সর্বাধুনিক টেকনোলজি আর নান্দনিক ডিজাইনের সমাহার ব্রেকওয়াল সিরামিক। টাইলস এক্সপার্ট, নো টেনশন। LCD 3D TV তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল নিখুঁত ছবির নিশ্চয়তা। বাবা বলছে আমরা ঢাকা শহর যাব, এখন থেকে গ্রামের কষ্ট শেষ। সন্ধান নতুন জীবনের স্বপ্ন এখানে টানা মেলা পাখি।
কিন্তু এই হানে তো পানি নাই। আমাকে কেউ পানি দিব না বাবা? আমি পানি খামু, পানি না খাইলে আমি মইরা যাবো। অজস্র চোখ খুঁজে আশ্বাস, বিশ্বাস নিয়ে বুকে এখানে, কিন্তু কোথাও শূন্যতা। তবু এখানেই শেষ নয়, অধিকার ফিরে পাবার গল্প শুরু হোক এখানেই। নিরাপদ পানির অভাবে থাকা দুর্বিষহ জীবনে স্বস্তি নিয়ে এসেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা সব ঘরে পৌঁছে দেবে নিরাপদ পানির অধিকার। আবারও স্বাগত নিরাপদ পানি ও স্যানিটেশন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে আমাদের বাংলাদেশের আজকের অবস্থা। তো শামসুদ্দিন ভাই, আপনার কাছে একটু আরেকবার একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের এই সরকারের এই পরিকল্পনা ক্রমশ উন্নয়নশীল বাংলাদেশের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মানে তারা সক্ষম হবে কিনা উন্নয়নশীল বাংলাদেশের? ধন্যবাদ। প্রতিটি ক্ষেত্রেই সরকারকে কিন্তু অ্যাড্রেস করতে হয়। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের নির্বাচনী ম্যান্ডেটেও এবং তাদের নির্বাচনী এটা ইস্তেহারও এটা ছিল যে সকলের জন্য নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থা করব। এর আগে থেকেই আমরা সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান করেছি পানি সরবরাহ এবং স্যানিটেশন ক্ষেত্রে। 15 বছর মেয়াদী আমরা একটা পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা প্রকাশিত হয়েছে এবং সেই অনুসারেই কিন্তু আমরা এই যে প্ল্যানিং কমিশনে প্রতি বছর আমরা আমাদের চাহিদা প্রেরণ করে থাকি এবং সেই হিসেবে আমরা আমাদের প্ল্যান ও প্রজেক্ট নিয়ে থাকি। এই সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যানে আমরা 3 ভাগে ভাগ করেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। 5 বছর হলো স্বল্পমেয়াদী, এখন স্বল্পমেয়াদী সময়টা চলছে। এই স্বল্পমেয়াদী সময়ের মধ্যে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আমরা শতভাগ করতে পারিনি, কিন্তু এই 16 ডিসেম্বর পর্যন্ত আমরা যে প্ল্যান রেখেছি সেই প্ল্যান অনুসারে আমরা আশা করছি 2016 ডিসেম্বর পর্যন্ত আমরা যে প্ল্যান করেছি স্বল্পমেয়াদী প্ল্যান আপনাদের আমরা করেছি এটা 11 থেকে 2016 ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হলো আরো 5 বছর, তৃতীয় পর্ব হলো আরো 5 বছর, মোট 15 বছরের আমরা এটা সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যানটা করেছি। এই প্ল্যানটা আমরা সকল ধরনের স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেই সরকার, এনজিও, দাতা সংস্থা এবং ব্যবহারকারী, বাস্তবায়নকারী, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সকলের সাথে আলোচনা করেই আমরা দীর্ঘদিন করে প্রায় 2 বছরের মতো সময় নিয়ে আমরা এই প্ল্যানটা করেছি এবং এই প্ল্যানের ক্ষেত্রে সবগুলো বিষয় এসেছে। খায়রুল সাহেব যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো এসেছে যে ক্রমান্বয়ে আমরা কিভাবে এটাকে উন্নীত হতে পারি এর থেকে। সেই ক্ষেত্রে আমাদের এই প্ল্যানটা পুরোপুরি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। তবে নতুন নতুন সমস্যা আবার এসে পড়ে, হয়তোবা এর পরবর্তী পর্যায়ে রিভাইজ করে আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। যেমন আর্সেনিকের কথা বলা হচ্ছে, আজ থেকে 20 বছর আগে আর্সেনিকের বিষয়টা ছিল না, এখন আর্সেনিক আসাতে সেটাকে আবার অ্যাড্রেস করতে হচ্ছে। করতে গিয়ে দেখা গেছে কি আগে আপনি যে সুপেয় পানি দেওয়ার জন্য শ্যালো টিউবওয়েল দিয়েছিলেন সেগুলো এখন অনেকগুলোই ব্যবহার অযোগ্য হয়ে গেছে, ডিপ টিউবওয়েল দিতে হচ্ছে। আবার শহরাঞ্চলে এবং আপনার পরিবেশগত দিক বিবেচনা করা হচ্ছে যে কি আপনি গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতে পারবেন না, উঠাতে পারবেন না। ফলে ঢাকা শহর সহ এরকম বড় বড় শহরগুলোতে আমরা এখন যাচ্ছি সারফেস ওয়াটারে। সারফেস ওয়াটার আনতে গিয়েও কিন্তু খরচ যেমন বেশি, সমসাপেক্ষ যেমন, আপনি একটা টিউবওয়েল গাড়লেই কিন্তু পরদিনই পানি পাচ্ছেন, কিন্তু এটা ওই সারফেস ওয়াটার কিন্তু তা পাচ্ছেন না। আপনাকে 4 বছর 5 বছর লাগতেছে ট্রিটমেন্ট প্ল্যান করে প্লাস ওখান থেকে এনে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করতে। তারপরে হলো যে আর্সেনিকের যে বিষয়টা আসছে সেটা হলো যে কি যেমন আপনি আগে শ্যালো থেকে নিতেন এখন ডিপে যেতে হচ্ছে। এই সবগুলো বিষয় আমরা আমাদের এই সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যানে আমরা প্রকাশ করেছি এবং সেই হিসাবে আমরা আগাচ্ছি। আমি আশা করছি যে এই সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যানটা যদি আমরা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সফল হব। তবে পরবর্তী পর্যায়ে আবার কি কি সমস্যা আসবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। যখন আসবে তখন যদি আমরা সেটাকে অ্যাড্রেস করি তাহলে হয়তো ওয়ারকাম হবে। আপনি এটা জিনিস খেয়াল করেন, মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন তার সমস্যা থাকবে। এই বিষয়গুলো এরকম থাকবে, ক্রমান্বয়ে এই সমস্যাগুলোকে আপনি উত্তরণ করতে হবে। এই জায়গাটা এবারে ঠিক মানে কন্টেস্ট করছি না, কিন্তু একটু মানে একটা ভিন্ন আঙ্গিক একটু বলতে চাচ্ছি। সেটা হলো যে
সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান যেটা, এটা ডেফিনেটলি একটা 15 বছর মেয়াদী এবং মানে এটা ওয়াশকে একটা ওয়াটার স্যানিটেশন হাইজিনকে একটা সেক্টর হিসেবে বিবেচনা করে যে পরিকল্পনাটা, এটা খুব চমৎকার দলিল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই প্ল্যান অনুযায়ী আমরা উন্নয়ন প্রকল্প নিচ্ছে কিনা, সেইভাবে আগাচ্ছে কিনা। যেমন গত 6 বছরে মানে এই চলমান বছর সহ আপনি যদি বাজেটের পরিমাণ দেখেন, মানে 2009 সালের বাজেটে ওয়াটার স্যানিটেশন খাতে একটা বিরাট উল্লম্ফন হয়, মানে 800 কোটি টাকা থেকে 1400 কোটি টাকায় জাম্প করেছিল এবং তারপরে ক্রমান্বয়ে কিন্তু 2000-2500 কোটি টাকার রেঞ্জে এই সেক্টরের বাজেটটা আছে। কিন্তু ওই যে আমি যে কথাটা বললাম যে সরকারেরই আরেকটা স্ট্র্যাটেজি আছে, হার্ড টু রিচ স্ট্র্যাটেজি ওয়াটার স্যানিটেশন রিলেটেড। 1141টা ইউনিয়নের নাম ধরে ধরে বলা আছে যে এগুলো সবচেয়ে পিছিয়ে পড়া ইউনিয়ন ওয়াটার এবং স্যানিটেশনে। কিন্তু আনফরচুনেট বিষয়টা হলো যে ওই এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে যদি একটা উন্নয়ন প্রকল্প করা হতো কেমন, তাহলে কিন্তু আজকে আমরা এই যে শহর গ্রামের বৈষম্য বা একটা বড় মানে এলাকা যে মানে সাফার করছে পানির কষ্টে বা স্যানিটেশনে, এই ব্যবধানগুলো কমে আসতো। আমরা আরো লক্ষ্য করেছি যে গত কয়েক বছরের যে ওয়াটার স্যানিটেশন খাতের বিনিয়োগ, এগুলো শহরাঞ্চলে প্রচন্ড, মানে 70% যায় হচ্ছে মানে শহরাঞ্চলে, 30% যায় হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে আসলে 70% মানুষ থাকে। এখন আমরা বুঝি যে ঢাকা শহরে ওই যেটা বললাম যে একটা কোনো প্ল্যান্ট করলে টাকা একটু বেশি লাগে, কিন্তু সেইখানেও তো অগ্রাধিকারের একটা ব্যাপার থাকবে যে তাই বলে কি আমি এই ধরেন সাতক্ষীরা বা খুলনার কয়রা দাকব এই সমস্ত যে এলাকাগুলো অর্থাৎ উপকূলীয় লোনা পানির অঞ্চল, এখানে যদি আমি কোনো উন্নয়ন প্রকল্প না নেই, বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেখানে প্রচন্ড পানির কষ্ট আছে, বিশেষ করে বান্দরবন এবং রাঙামাটির প্রত্যন্ত উপজেলাগুলোতে, সেই সমস্ত জায়গায় হ্যাঁ একটু টেকনোলজি কঠিন, একটু ব্যয়বহুল অন্য এলাকার চাইতে, কিন্তু তারাও তো এই দেশের মানুষ, মানে আমাদেরকে তো সেই অধিকারটুকু তাদের দিতে হবে। তো আমরা যদি পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো বলা আছে যে করতে হবে, কিন্তু ওই মানে এটাকে কি বলবো, মানে রাজনৈতিক নেতাদের চাপেই হোক বা ওখানকার সংসদ সদস্য বা যারা এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধিরা, তারা মানে এই সমস্ত এলাকাতে অনেক বেশি বেশি করে উন্নয়ন বরাদ্দ নিয়ে যাচ্ছেন। ওগুলো ওই এলাকাগুলোতে কিন্তু আমরা সেইভাবে উন্নয়ন প্রকল্প দেখছি না, যে কারণে আমাদের কাছে মনে হয় যে পরিকল্পনার দিক নির্দেশনাটা ঠিক আছে, কিন্তু এর বাস্তবায়নে গিয়ে ওইভাবে মানে অগ্রাধিকার চিহ্নিত করে আসলে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে না। এই জায়গাটা আমার মনে হয় যে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে আমাদের মনে হচ্ছে আর কি। আমি ডক্টর খায়রুলের সাথে বিষয়টার সাথে একটু পুরোপুরিভাবে দ্বিমত নয়, কিছু কিছু দ্বিমত পোষণ করবো। সেটা হলো এইটুকুন যে উনি বলেছেন যে কি বরাদ্দ বেড়েছে, স্বাভাবিক বরাদ্দ কিন্তু দুর্গম এলাকা সহ সর্বত্রই আছে। শহর অঞ্চলে খরচ বেশি পড়ছে এই জন্য যে সার্ভিস ওয়াটার দিকে যখন আপনি যাচ্ছেন তখন সেটার খরচ, ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাইপলাইন এগুলোর ক্ষেত্রে বেশি পড়ছে। এই কারণে শহর এবং গ্রামকে যদি আপনি সরাসরি ভাগ করেন তাহলে মনে হবে যে গ্রামে অনেক কম যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আছে, গ্রামে কিন্তু পানিটাও কম খরচে আপনি দিতে পারছেন। টিউবওয়েলটা আপনি বসাচ্ছেন, একটা গ্রামের জন্য 10টা টিউবওয়েলে যেটুকুন পানি পাচ্ছে ঢাকা শহরে কিন্তু সেভাবে ততটুকু আমি পানি পাচ্ছে না। ওইটুকুন পানি আনতে ঢাকা শহরে তার থেকে 50 গুণ বেশি খরচ পড়ছে। ফলে খরচের টাকার অঙ্ককে আপনি হিসাব করলে দেখবেন যে শহরে অনেক বেশি টাকা যাচ্ছে, গ্রামে কম যাচ্ছে। কিন্তু সাপোর্টের দিক থেকে যেটা আপনি হিসাব করেন সেটা কিন্তু অনেক যাচ্ছে। তদুপরি শহর অঞ্চলে আপনার নাওয়া খাওয়া থেকে আরম্ভ করে সব ব্যবহারই কিন্তু আপনার এই পানির উপরে। গ্রাম অঞ্চলে কিন্তু খাওয়ার পানিটাই ব্যবহার করছে টিউবওয়েল থেকে, আর অন্যান্য পানিটা কিন্তু তার পুকুর বা অন্যান্য এই থেকে ব্যবহার করছে। ফলে সেখানে কিন্তু নিরাপদ পানি যেটুকুন যাচ্ছে সেটুকুন হিসাবে এই ঠিক আছে। তবে আমাদের আরো বাড়াতে হবে, এটা সত্য। একেবারে দুর্গম এলাকাগুলোতে আমরা পুরোপুরিভাবে পৌঁছাতে পারি না, সবসময় খরচের বিষয় আছে। পাহাড় অঞ্চলে পানি বা উঠান যায় না, তারপরে ড্রাই সিজনে পানি পাহাড়ি অঞ্চলে পানি পাওয়াটা দুষ্কর হয়। বন্যা, খরা এবং সাইক্লোন ইত্যাদির কারণে কোস্টাল বেল্টগুলো তো হয়। তবে প্রকল্প একেবারে নেই, কথা সঠিক নয়। আমাদের কিন্তু উপকূলীয় অঞ্চলের জন্য অনেকগুলো প্রকল্প আছে এবং সেই প্রকল্পগুলো কাজ হচ্ছে, কাজ করা হচ্ছে, কিন্তু ওখানে কাজ করতেও সময় লাগে। বছরের 6 মাস পানির নিচে থাকে। আপনি যে এলাকায় বন্যাপ্রবণ সেই এলাকায় আপনি শুকনো মৌসুমে পানি যেখানে পাচ্ছেন, বন্যা হলে কিন্তু ওইটাকে আরো আপনার 5 ফিট 10 ফিট উঁচু করে দিতে হয়। তো ফলে হচ্ছে কি সেখানকার অবস্থা অনুসারে সে কাজ করতে হচ্ছে, যার ফলে একটু অসুবিধা তো থাকবেই।
তবে আগে আমি বলছিলাম যে সংকটের কথা উনি যেটা বলেছেন সেটাও নয়, তদুপরি হচ্ছে না এই কথাটা সঠিক নয়। এখানে যেমন এই বছরেরই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বইটা যদি আপনি দেখেন, আপনি হিল ট্র্যাক্সের জন্য কোনো উন্নয়ন প্রকল্প পাবেন না। আপনি সাইক্লোন মানে ওই যে কোস্টাল বেল্টের জন্য স্পেসিফিক কোনো প্রকল্প নাই। ওই রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনের আন্ডারে যেটুকু বরাদ্দ এখানকার জন্য আছে এর বাইরে, এবং সেইখানেও অ্যাকচুয়ালি সব এলাকা কভার করে না। ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের মানে আপত্তি ঠিক না, মানে আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওইখানকার জন্য, কারণ ওখানকার পানির কষ্টের নেচারটা অনেক অন্যরকম। আবার কিছু নীতিগত বিষয় আছে, চিংড়ি চাষের বিষয় আছে, যেই কারণে লোনা পানির প্রকোপ থেকে ওই এলাকার মানুষ আসলে মুক্তিই পাচ্ছে না। আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি সমন্বিত করবেন কিভাবে এই যে ওনারা যে বিষয়গুলো সমস্যাগুলো তুলে ধরলেন। সমন্বয়ের প্রশ্নটা একটি বিষয় লক্ষ্য করুন, শামসুদ্দিন সাহেব সুন্দর বলেছেন, সরকারি কার্যক্রম এদিকে এগোচ্ছে, 15 বছর মেয়াদী পরিকল্পনা আছে। তো একটি কথা বলেছেন যে সমস্যা যখন আসবে সেটা মোকাবেলা করা হবে, সমস্যা উদ্ভূত হবে নতুন নতুন সময়ে। কিন্তু একটি সমস্যা একেবারেই আসন্ন এবং সবচেয়ে বেশি কনসার্ন বা বিবেচনা নিতে হবে, সেটা হলো পানির দুষ্প্রাপ্যতা। পানি কিন্তু সহজলভ্য হয়ে উঠছে না। আমরা ভূপৃষ্ঠ পানিকে বলেছি যে নষ্ট করেছি, মৎস্য চাষ করে নানানভাবে আবর্জনা ফেলে নদী নালা পুকুরগুলো ভরেছি গৃহায়নের জন্য, যা আছে তাও আমরা মৎস্য চাষ করে গ্রাম গ্রাম পানির কিন্তু করুণ অবস্থা, সেই যদি মানের দিক থেকে বলেন। তো সমস্যাটা দুষ্প্রাপ্যতা বিবেচনা নিতে হবে। ভবিষ্যতে পানি আমরা কিভাবে সরবরাহটা বাড়াবো? ভূপৃষ্ঠ পানি হলে ভূগর্ভস্থ পানিও হবে, কারণ ডিসচার্জ হয়, নিচে যায় পানিটা। শহরগুলো এমনভাবে গড়ে তুলেছি, বিল্ডিং খোলা জায়গা, উন্মুক্ত জায়গা নেই। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা আছেন যে যেখানে রিয়েল এস্টেট বা হাউজিং প্রকল্প হবে সেখানে জলাশয় রাখতে হবে। এটি একটি চমৎকার সিদ্ধান্ত, এটি বাস্তবায়নে যেতে হবে। 2 হলো যে কথাটা আমি বলেছি যে পানির দুষ্প্রাপ্যতা। পানির দুষ্প্রাপ্য হচ্ছে আমার দেশে না, সব দেশেই পানি একটা সুপেয় পানি পাওয়াটা একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে আগামী দিনগুলোতে। সেটার জন্য পরিকল্পিতভাবে আমাদের এগোতে হবে, যেটা আমরা পরিকল্পনার চেষ্টা করবো না প্রতিফলন ঘটাতে। পানির সংরক্ষণ করতে হবে, পুকুর পুষ্করিণীগুলোকে উদ্ধার করতে হবে, শহরাঞ্চলে জলাশয় বৃদ্ধি করতে বলে ভরা যাবে না, কঠিন আইন করে এটাকে বাস্তবায়ন করতে হবে। বৃষ্টির পানিকে ধরে রাখবার একটা ব্যবস্থা নিতেই হবে। এটা বহু দেশে আছে। আপনার সাপ্লাই পানি দিয়ে গাড়ি ধুলে আপনাকে জরিমানা দিতে হয়, ইংল্যান্ডের মতো দেশে যেখানে পানির কোনো অভাব নেই। কিন্তু আপনি সাপ্লাই পানি দিয়ে গাড়ি ধোয়া মোছা করতে পারবেন না, বাগানে দিতে পারবেন না, সেটা রাখতে হবে বৃষ্টির পানি ধরে ধরে সেটা ব্যবহার করবেন। তো ওই ধরনের সুনির্দিষ্ট পানি সংরক্ষণ, পানির সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি পানি রাখতে হবে, সেটা পরিকল্পনা থাকতে হবে। শীত মৌসুমে যাতে বিভিন্ন জায়গায় খাল বিলে আমরা পানি রাখতে পারি, সেটা ওয়াটার ড্যাম ব্যবহার করে হোক, রাবার ড্যাম ব্যবহার করে হোক, বা ছোট ছোট জলাশয় গড়ে পানি সংরক্ষণের ব্যবস্থা আমাদের যেতে হবে। এই ভূপৃষ্ঠ পানি রাখলে আমরা ভূগর্ভস্থটাও পাবো, উপরেরটাও পাবো। আরেকটি বিষয় খালিল সাহেব যেটি বলেছেন যে রাঙ্গামাটির কথা, বা ধরেন সমুদ্র উপকূলগুলোর সমস্যার কথা, নোনা পানির কথা, বরেন্দ্র এলাকায় পানির স্তর বহু নিচে যাচ্ছে, কৃষিকর্ম এখন প্রায় চ্যালেঞ্জের সম্মুখীন। তো এই বিষয়গুলোর জন্য যে বিষয়টা আমরা গুরুত্ব দিতে চাইব, সেটা 15 বছর মেয়াদী পরিকল্পনা হোক বা আগামী দিনগুলোতে ওয়াটার ম্যাপিং করতে হবে এলাকা ভিত্তিক। উত্তরাঞ্চলের সমস্যা এক, সমুদ্র উপকূলের সমস্যা এক, পার্বত্য চট্টগ্রামে আবার আপনা আপনি পানি উঠে আসছে। এমন জায়গা আছে যে আপনা আপনি পানি, কিন্তু পাইপ বসালে পানি আপনা আপনি উঠে আসে। তো সমগ্র দেশের সুপরিকল্পিতভাবে পানির চাহিদা, পানির উৎস, পানির প্রাপ্যতা, এই বিষয়গুলো নিয়ে আমরা সমন্বিতভাবে, যেমন সুপেয় পানির প্রয়োজন, কৃষির জন্য পানি প্রয়োজন, শিল্পায়নের জন্য পানি প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজনই আমাদের মিটাতে হবে। এবং স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই অগ্রগামী, এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই। স্বাস্থ্য ঠিকলে বাকি সবটা। তো এই বিষয়টাকে সমন্বিতভাবে আগামী পরিকল্পনা আমরা চাইব একটা সুন্দর সুপরিকল্পনা দিতে। সরকারের অঙ্গীকার আছে। আপনি জানেন 1999 সনে পানি নীতি প্রথম তৈরি হয় শেখ হাসিনার 96 সরকারের সময়। 2013 থেকে আমরা পানি অ্যাক্ট করেছি, আইন করেছি, এর ব্যবহারকে সুনির্দিষ্ট করে কিভাবে উন্নয়ন ঘটাবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে সুন্দরভাবে এসছে এবং এটাকে আরো কার্যকরভাবে প্রতিফলিত ঘটাবো আমরা আশা রাখি আমাদের 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। বোঝা যাচ্ছে যে আমাদের পরিকল্পনাও চমৎকার, এবং এখন ওই যে সুশাসনের অভাব আছে বলেই হয়তো অ্যাক্ট গুলো করেও খুব একটা কাজে আসছে না। এইসব হয়তো খুব ছোট করে দেখা হচ্ছে হয়তোবা। এখানে বিষয়টা হচ্ছে কি যে ধরেন
প্রায় 42 বছরের মতো বাংলাদেশে আসলে পানি আইন বলে কোনো কিছু ছিল না। হ্যাঁ, ফলে মানে যে কেউ যে কোনো পরিমাণ পানি, সেটা সরকারি সংস্থাই হোক আর ব্যক্তি মালিকানাধীনই হোক, যার যেরকম খুশি পরিমাণ পানি তুলতে পারে। এই যে বরেন্দ্র এলাকার কথা বললেন, ওখানে ডিপ টিউবওয়েলে যখন পানি তুলে ফেলে আশেপাশের গ্রামের কোনো টিউবওয়েলে কোনো পানি ওঠে না, ফলে ওই ভূগর্ভস্থ পানি আবার গ্রামে সরবরাহ করতে হয়। ফলে ওই এলাকায় আসলে ওই যেটা মানে অন্যান্য কাজের জন্য ব্যবহারের পানি, সেইটাও অ্যাকচুয়ালি এখন খুব সংকটের চ্যালেঞ্জের মুখে। পানি আইন দিয়ে এখন কিন্তু প্রথমবারের মতো বলা হলো যে পানির মালিক রাষ্ট্র, এটা যে কেউ যে কোনো ভাবে ব্যবহার করতে পারবে না। কিন্তু এটাকে কার্যকর ব্যবস্থা করার জন্য, অর্থাৎ যে কেউ যেন যে কোনো পরিমাণ পানি তুলে নষ্ট করতে না পারে, অথবা উপকূলীয় অঞ্চলে একটা খাবারের জন্য পুকুর সংরক্ষিত আছে, পাশেই একজন চিংড়ি চাষ করলে সেটা তো চুয়ে চুয়ে ওই মিঠা পানির পুকুরটাও তখন লোনা পানি হয়ে যায়। তাহলে সেগুলো বন্ধ করার জন্য আইনের পরে কিছু বিধি করতে হয়। তো আইন পাশ হয়েছে 2013-তে, আমরা মাত্র দুটো সভা হয়েছে বলে আমি জানি। আমাদের এখন ওই বিধিগুলো করতে হবে যেন এই জিনিসগুলো কার্যকর হয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা শহরে যত দালান, মানে বড় ধরেন 2000 স্কয়ার ফিটের উপরে অ্যাপার্টমেন্ট হলে বা 9-10 তলা বিল্ডিং হলে উনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে বৃষ্টির পানি যেন তারা রিচার্জ করে অথবা কোনো না কোনো ভাবে ব্যবহার করে। অর্থাৎ মানে এমনি ওই যে বুড়িগঙ্গা দিয়ে সমুদ্রে চলে গেল সেইটার চাইতে উনি রিচার্জের দিকে জোর দিয়েছেন বেশি, কারণ উনি বুঝতে পারছেন যে ঢাকা শহর নইলে একটা ভূমিকম্প প্রবণ এলাকা বা ধসে পড়তে পারে বা পানির সংকটে ভবিষ্যতে আসতে পারে। কিন্তু আজকে 3 বছরের উপরে রাজুকে খসড়া আইন খসড়া আকারেই রয়ে গেছে। যখনই আমরা যোগাযোগ করি এই আর কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে, এই কথাই বলা হয়, কিন্তু ওই আইনটার মানে ইনস্ট্রাকশনটা আর যায় না, মানে এটাকে কার্যকর করা হচ্ছে না। তো আমাদের মানে আবেদনগুলো এরকম যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিনিসগুলো দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা করেন সেগুলো কেন আইনে বাস্তবায়িত হবে না, এগুলো তো অন্তত অগ্রাধিকার পাওয়া উচিত। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে যাচ্ছি, এটা হলো আমরা একটা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমরা আশা করছি 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। এখন মধ্যম আয়ের দেশে আপনি ঢাকা শহরে বসবাস করেন, আপনি আপনার টয়লেটে রানিং ওয়াটার চান, আপনার কিচেনে রানিং ওয়াটার চান, আপনি ভাত খাওয়ার পরে বা আগে হাত ধোয়ার জন্য রানিং ওয়াটার চান। আর গ্রামের জন্য যখন উন্নয়ন পরিকল্পনা করবেন, তার জন্য হচ্ছে গ্রামের সবাই এক জায়গায় এসে টিউবওয়েলে পানি চেপে নিয়ে যাবে। এইটা তো আসলে সাম্যতা বা ন্যায্যতা ভিত্তিক উন্নয়ন চিন্তা না। কাজে আমাদেরকে ধীরে ধীরে এখন গ্রামেও পাইপ ওয়াটার স্কিম দিতে হবে, তারাও যাতে তাদের রান্নাঘরে টয়লেটে যেন পানি পায়। নইলে কি করে একটা টয়লেট পরিষ্কার থাকবে? একটা বদনাতে 1.5 লিটার পানি ধরে, ওই 1.5 লিটার পানি দিয়ে এটা কি আশা করা সম্ভব যে একটা মানুষ নিজে পরিষ্কার হবে, তার ময়লা পরিষ্কার করবে এবং সাবান দিয়ে হাত ধুবে? এটা হয় না। কাজে সবার জন্যই আসলে একই ধরনের উন্নয়ন চিন্তা করতে হবে, যে প্রতিটা মানুষই তার বাড়ির দোরগোড়ায়, কিচেনে, তার টয়লেটে পাইপ ওয়াটার পেতে হবে। আমরা ঢাকা শহরে অনেক ভর্তুকি দিয়ে এটা করি। আপনি জানেন ঢাকা শহরে 1400 কোটি টাকা দিয়ে শুধু পাইপলাইন গুলো বদলানো হয়েছে। তো তাহলে আমি গ্রামের জন্য কেন এই ধরনের পাইপ ওয়াটার স্কিম কেন করব না? আচ্ছা ডক্টর খায়রুল ইসলাম, আমরা এই গুরুত্বের বিষয়গুলোকে আমরা আরো আনবো, যে ঢাকা এবং ঢাকার বাইরের যে পানি ব্যবহারের গুরুত্বটা, এটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের ছোট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই। আমাদের আলোচনার সঙ্গেই থাকবেন। বাবা বলছে আমরা ঢাকা শহর যাবো, এখন থেকে গ্রামের কষ্ট শেষ। সন্ধান নতুন জীবনের স্বপ্ন এখানে টানা মেলা পাখি। কিন্তু এইখানে তো পানি নেই। আমাকে কেউ পানি দিব না বাবা? আমি পানি খামো, পানি না খাইলে আমি মরে যাবো। অজস্র চোখ খোঁজে আশ্বাস, বিশ্বাস নিয়ে বুকে এখানে, কিন্তু কোথাও শূন্যতা। তবু এখানেই শেষ নয়, অধিকার ফিরে পাবার গল্প
শুরু হোক এখানেই। নিরাপদ পানির অভাবে থাকা দুর্বিষহ জীবনে স্বস্তি নিয়ে এসেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা সব ঘরে পৌঁছে দেবে নিরাপদ পানির অধিকার। প্রিয়জনকে ভালোবাসার কথাগুলো এবার জানিয়ে দাও সবার সামনে। অংশ নাও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রাণ ফ্রুটো লাভ আউট লাউড প্রতিযোগিতায়। জিতে নাও সঙ্গী সহ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ক্যান্ডেল লাইট ডিনার, সেলিব্রিটিদের সাথে আড্ডা সহ আরো অনেক কিছু। দেখো দেখো টিস্যু মেলা, টিস্যুটা সব করি খেলা, হাসি খুশি সারা বেলা টিস্যুর শহরে। আহা কি যে মিষ্টি, এই যে এলো বুঝি বৃষ্টি। আপনার টিস্যুর সুরক্ষায় শাইন টিস্যু হোল্ডার, ফিল দ্য ডিফারেন্স। আমি সৃষ্টিশীল, আমি ক্যানভাসে আঁকি স্বাধীনতার সুরমাখা তৃপ্তিময় মুহূর্ত। শহুরে জীবনের বৈচিত্র্যে হয়ে উঠি আমি যান্ত্রিক। এভাবে আমার ঘরের দেয়ালে প্রাণের স্পন্দন এনে দেয় অত্যাধুনিক ওয়াল পেইন্ট বার্জার ইলিউশনস। বার্জার ইলিউশনস এর 7টি ক্যাটাগরিতে 75টিরও বেশি মনোরম ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি, যা আপনার দেয়াল ও শিল্পের ছোঁয়াকে বাঁধবে এক সুতোয়। বার্জার ইলিউশনস, ইন্সপায়ারিং ইমাজিনেশন। বাবা বলছে আমরা ঢাকা শহর যাবো, এখন থেকে গ্রামের কষ্ট শেষ। সন্ধান নতুন জীবনের স্বপ্ন এখানে টানা মেলা পাখি। কিন্তু এখানে তো পানি নেই। আমাকে কেউ পানি দিব না বাবা? আমি পানি খামু, পানি না খাইলে আমি মরে যাবো। বাবা, অজস্র চোখ খোঁজে আশ্বাস, বিশ্বাস নিয়ে বুকে এখানেই, কিন্তু কোথাও শূন্যতা। তবু এখানেই শেষ নয়, অধিকার ফিরে পাবার গল্প শুরু হোক এখানেই। নিরাপদ পানির অভাবে থাকা দুর্বিষহ জীবনে স্বস্তি নিয়ে এসেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা সব ঘরে পৌঁছে দেবে নিরাপদ পানির অধিকার। আবারও স্বাগত নিরাপদ পানি ও স্যানিটেশন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আমাদের বাংলাদেশে নিরাপদ পানি এবং স্যানিটেশনের আজকের এখনকার অবস্থা নিয়ে। তো ভাই বলছিলেন যে মোটা মানে দাদা পরিকল্পনাটা চমৎকার, কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনে সেটা যথেষ্ট কিনা আপনার কি মনে হয়? পানির ক্ষেত্রে আপনি ওই যে আমরা এমডিজি যেটা বলি, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, পানির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এটা অর্জন করেছে এবং বেশ সময়ের ভালো আগেই অর্জন করেছে এবং এর জন্য আমরা ডেফিনেটলি জাতি হিসেবে, নাগরিক হিসেবে গর্বিত। স্যানিটেশনের ক্ষেত্রে আমরা মানে যেই বৈশ্বিক মাপ যেটা, অর্থাৎ সারা পৃথিবী যেভাবে স্যানিটেশনটাকে মেজার করে সেই পরিমাপে গেলে আমরা পিছিয়ে আছি। এখন এই জায়গাটায় মানে আমরা যে জিনিসটা সচরাচর বলি, এটা আমাদের বলা উচিত যে আমাদের মাত্র 3% মানুষ খোলা মাঠে মলমূত্র ত্যাগ করে। এটা পার্শ্ববর্তী অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক ভালো পরিস্থিতি, কিন্তু তার পাশাপাশি আমাদের এটাও একটু খেয়াল রাখতে হবে যে এখনো পর্যন্ত একটা বড় মানে 11-12% মানুষ কিন্তু অনুন্নত ল্যাট্রিন বা এগুলোকে প্রায় খোলা পায়খানা বললেই চলে, যেমন হয়তো মানে ওয়াটার বডির উপরে হ্যাঙ্গিং ল্যাট্রিন বা এই জাতীয় আছে। হয়তো ফিক্সড পয়েন্ট ডেফিকেশন হচ্ছে কিন্তু ওয়াটার বডি পলিউটেড হচ্ছে। আবার ঢাকা শহরেও বেসিক্যালি আমরা যদিও মনে করছি যে আমরা টয়লেট ব্যবহার করছি, ফ্লাশ করছি, এটা হয়তো সরাসরি পানিতে যাচ্ছে না, কিন্তু 3 মাইল ট্রাভেল করে তারপরে রামপুরা অথবা ওগুলো পার হয়ে পানিতে গিয়ে পড়ছে। স্যানিটেশনে আমাদের আশঙ্কা যে আমরা যে একটা জোয়ারের মতো তুলেছিলাম
2-3 সাল থেকে যে গত 12-13 বছরে আমরা কিন্তু প্রচন্ড এগিয়েছি। 40% মানুষ তখন ওপেন ডেফিকেশন করতে, এখন এটা 3% নেমে এসছে। কিন্তু উন্নত ল্যাট্রিন বা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন করার ক্ষেত্রে অগ্রগতিটা ঠিক ওরকম ফেনোমেনাল না। এই জায়গাটাতে আমাদেরকে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এবং শুধু মানে আগামী বলবো কেন, মানে এখন থেকেই বা আমাদের মানে স্ট্রেসটা এই জায়গাটাতে দিতে হবে যেন স্যানিটেশনে আমরা ইমপ্রুভ ল্যাট্রিন ব্যবহারে আমরা যেন অত্যন্ত মনোযোগী হই, এবং এইখানে কিছু বিনিয়োগও তুলনামূলকভাবে বাড়ানো দরকার। কারণ এখন যাদের বাড়িতে নেই তারা কিন্তু মূলত হতদরিদ্র এবং মানে খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। তাদেরকে আসলে কিছু সাপোর্ট ছাড়া এই জাম্পটা করা যাবে না। অর্থাৎ আমরা যে স্যানিটেশনের যে 100% চিত্রটা দেখতে চাচ্ছি, এই আপনি জানেন যে ম্যারাথনের লাস্ট মাইলটা একটু কঠিন হয়, তো আমরা কিন্তু এখন ওরকম একটা জায়গায় এসেছি যে আমাদের এই মপ আপটা মানে এই শহরে বস্তিতে যারা থাকছে, যেগুলো দুর্গম এলাকা, টেকনোলজিক্যালি একটু চ্যালেঞ্জিং, এইসব এলাকার স্যানিটেশন নিশ্চিত করাটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আর কি। যে কারণে আমরা এমডিজিতে একটুখানি গোলমেলা অবস্থার মধ্যে আছি। বাট আশাবাদী যে সরকার যদি একটু মনোযোগী হয়, কারণ আমরা তো ট্রানজিশনে আছি, মধ্যম আয়ের দেশের দিকে নজর দিচ্ছি, তো সেই উন্নয়ন পরিকল্পনাটা তো একটু ভিন্ন রকমের হবে আর কি। উনি বলছেন যে আপনারা যদি আরেকটু মনোযোগী হন, মনোযোগের অভাব। মনোযোগী হতেই হবে। আর যেটা বলেন খোলা পায়খানা মলমূত্র খোলা জায়গায় করা যাবে না। আপনি জানেন আপেল কুলটা দেখে এক জাপানি খুব পছন্দ করে, সুন্দর একটা আপেল, তোমাদের সুন্দর ফল হয় বাউকুল, যেটা বড় বড় আপেলের মতো, যেটা সবুজ, তাহলে তোমরা চাইলে কিন্তু এটা ইম্পোর্ট করতে পারো। তো হেসে বলে তোমার দেশে কি ওপেন ডেফিকেশন আছে? আমি কিছু তো আছে, তাহলে তো আমরা ইম্পোর্ট করবো না। আমি কেন? মাছি মানে খোলা জায়গা মলমূত্র ত্যাগ করলে মাছি সেখানে যাবে, ফল ফ্রুটে বসবে। সেই দেশ থেকে আমরা ফল ইম্পোর্ট করি না যে দেশে খোলা পায়খানা মলমূত্র হয়, মানে খোলা জায়গায়। তো বিষয়টা জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা উনি বললেন। আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি। আমরা 100% চাই যে মানুষ কি বলবো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুক। এক জায়গা করা মানেই স্বাস্থ্যসম্মত না, কিন্তু এক জায়গায় করে ওটা নদীতে যেতে পারে, খোলা থাকতে পারে, মাছি পোকামাকড় যেতে পারে, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। আর যে কথাটা আমি আপনাকে বলেছিলাম, আমাদের জোর দিতে হবে পানি সরবরাহ বৃদ্ধির জন্য। তার জন্য জলাশয় তৈরি করতে হবে এবং জলাশয়গুলো সংরক্ষণ করতেই হবে। যেমন হাতির ঝিল, যে আপনি একটা সুন্দর প্রকল্প হয়েছে আমাদের, খুবই নয়নাভিরাম, বিরাট একটা জায়গা কিন্তু পানি এখন রাখা হচ্ছে। তো এই পানি রাখা আমি মনে করি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হয়েছে, এটি সুন্দর প্রকল্প। এই ধরনের প্রকল্প আসলে এখন জরুরি ভিত্তিতে আমি মনে করি বিশাল একটা জলাশয় রাখার ব্যবস্থা করতে হবে। মিরপুরে হয়তো উনি আরো জানেন, পরিকল্পনা আছে সরকার মিরপুরে একটা জলাশয় গড়ে তোলা। এখন ওই হাউজিং এর চাপ এবং ওই বাড়িঘর করার যে চাপ, এটা কিন্তু প্রচন্ড। সে চাপকে অস্বীকার করে আমি মনে করি রাজনৈতিক শক্তিকে এই বাস্তবতা এবং জনগণের স্বার্থে জলাশয় সৃষ্টির দিকে আমরা অবশ্যই মনোযোগ দেব এবং দিতে হবে। আর এলাকা ভিত্তিক, যদি আপনি যে হাতির ঝিলের কথা বলছিলেন, এলাকা ভিত্তিক যদি করা যায় তাহলে বোধহয় কভার হয়ে আসবে, পানি সরবরাহ তো নিশ্চিত হবে। নিশ্চিত, হ্যাঁ। তো এইটাই আপনাকে দিয়ে শেষ করব ভাই। মিরপুরের কথা ভাই বলছিলেন যে এই পরিকল্পনা ছোট ছোট পরিকল্পনা দিয়ে তো আসলে বড় পরিকল্পনা বাস্তবায়ন হবে। তো এটা কতটুকু গুরুত্ব আপনাদের? এটা আমি আগে বলেছিলাম যে সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যানের কথা, সেখানেও আছে। এবং এট দি সেম টাইম স্যার বোধহয় ভালোই জানেন যে সেটা হলো যে আমরা মিরপুরে কিন্তু জাইকা সাপোর্টে এবং জিওভির ইতে আমরা প্রায় 100 একরেরও বেশি জায়গা নিয়ে আমরা এরকম ওয়াটার পন্ড, রিজার্ভ পন্ড করার ব্যবস্থা করেছি। তো সেটা বাস্তবায়ন কাজ চলছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে সফল হওয়া যায়। আর আশুলিয়াটার ব্যাপারে আমরা স্টাডি করেছি ঢাকা ওয়াসার মাধ্যমে, ঢাকা ওয়াসা স্টাডি করে রিপোর্টই করেছে। এগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে একটা হিউজ ইনভলভমেন্ট আছে, অনেক টাকা পয়সার ইনভলভমেন্ট। শুধু টাকা পয়সার ইনভলভমেন্ট নয়, এর বিরুদ্ধেও আবার আছে। যারা বাড়িঘর করতে চাচ্ছে তারা কিন্তু এগুলো আস্তে আস্তে দখল করছে এবং ছাড়তে চাচ্ছে না। এইসব নানান বিষয় থাকে এবং মাঝে মধ্যে দু একটা বিষয় নিয়ে আবার কোর্টে কেসও হয়, ফলে তখন আমরা আটকে যাই, যার কারণে আমরা এগুলো পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারছি না। তারপরে একটা বিষয় চিন্তা করবেন যে আপনি সারা জীবন চেষ্টা করে আপনি 3 কাঠা 5 কাঠা জমি কিনেছেন, সেটা যদি আপনার অ্যাকুইজিশনের মধ্যে পড়ে যায় আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। এই অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে কাজ করতে গিয়ে আসলে আমরা খুব স্মুথলি আগাতে পারি না। এবং এগুলো বাস্তব, এই বাস্তবতার হয়ে আমরা চেষ্টা করছি এবং আমরা অনেক দূর আগে যাচ্ছি।
একটা জিনিস আপনি খেয়াল করবেন যে সরকারের ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজুকে এখন আর কোনো প্লট দেবে না, রাজু ফ্ল্যাট দেবে না, উপর দিকে যাবে, স্কাই ইজ দি লিমিট। আপনি উপর দিকে যত উঠবেন তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলো থাকবে, এই জায়গাগুলো থাকলে কিন্তু আপনি এগুলো পানির রিচার্জের ব্যবস্থা করতে পারবেন। আর রেইন ওয়াটার হারভেস্টিং এর কথাটা যে খায়রুল সাহেব যেটা বললেন সেটা হলো এইটুকু, আসলে রেইন ওয়াটার কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনি গ্রাউন্ডে দিতে পারবেন না, এর সাথে যে মলিকুল গুলো থাকবে সেটা কিন্তু তাহলে পুরোটাই কিন্তু নষ্ট করে ফেলবে। এটাকে ফিল্ট্রেশন, এটাকে সিম্পল ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করে দিতে হবে, অর্থাৎ ওখান থেকে নিয়ে তারপর ট্রিটিং করে এরপর পাইপ দিয়ে আপনি নিচে দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এমনকি আগে বলা হতো যে কি 10 মিনিট পানি, প্রথম বৃষ্টি 10 মিনিট পানি বাদ দিয়ে পরেরটা যদি আপনি নেন সেটা ভালো হতো, কিন্তু এখন যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে এতে 10 মিনিট কেন, আর বেশি হলেও হবে কিনা, পিওর হবে কিনা এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফলে এক একবার এক এক সমস্যা এসে পড়তেছে এবং সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে আসলে আমরা সেই পিচ্ছিল বাসের মতো উপরে উঠতেছি আর নামতেছি, আমরা পুরোপুরি আগাতে পারছি না। তথাপি কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনে আমরা অনেক দূর আগিয়েছি। স্যানিটেশনের ক্ষেত্রে যেটা বলছেন সেটা হলো ক্রমান্বয়িত উন্নয়ন ধাপগুলো আমরা আগাচ্ছি। আমরা ফিক্সড ডেফিকেশন করেছি, আমরা উন্নত ল্যাট্রিন করেছি, এখন হাইজিনিক ল্যাট্রিনের ক্ষেত্রে গিয়েছি, সেখানে হয়তো বলা যাচ্ছে যে কি হ্যাঁ আমরা 48% থেকে 54% হাইজিনিক ল্যাট্রিন ব্যবহার করছি। বাকিগুলো তো ক্রমান্বয়ে যাবে, আপনি একদিন ধরে তো পুরো ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কারণ সরকারের তরফ থেকে যেটুকুন করা সেটুকুন সরকার করছে, বাকিটুকু তো প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপর হলো এগুলো কস্ট আছে এবং মেনটেন্যান্স কস্ট আছে। এরপরে এখন যে বিষয়টা আসছে সেটা হলো ফিকল সার্জ ম্যানেজমেন্ট। উনি কিন্তু যেটা একরকম খোঁচা দিয়েই বললেন যে আমি যে ওয়াশ আউট করছি এটা সে রামপুরে আর বুড়িগঙ্গা কাছে গিয়ে পড়ছে, আলটিমেটলি তো আমি পলিউট করছি। এই চিন্তাটা এবং এই ধারণাটা কিন্তু আগে ছিল না, গত 3-4 বছর যাবৎ স্যার এই জিনিসটা আসছে। এবং গত সপ্তাহ আগে ভিয়েতনামে একটা সম্মেলন হয়ে গেল ফিকল সার্জ ম্যানেজমেন্ট 3, সেই সম্মেলনে এই বিষয়গুলোই আলোচনা হয়েছে যে আসলে আগে এই বিষয়গুলো কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই চিন্তা করা হয়নি। যে উন্নত বিশ্বের কথা বলা হচ্ছে সেখানকার আমাদের বিষয়গুলো একটু ভিন্ন রকম। কিরকম, আপনি যখন বাড়ি করেন ল্যাট্রিনটা করেন কি একবার বাড়ির পিছনে, সেখান থেকে আপনার ওই ব্যবহৃত জিনিসগুলো কিন্তু বের করে আনা যায় না, আর উন্নত বিষয়গুলো ওটা করা হয় সামনে, যার ফলে আপনি ট্রাকে করে নিয়ে গিয়ে ওটাকে ট্রিট করতে পারছেন। ফলে আমার কিন্তু হ্যাজার্ড এক নয়, অনেক ধরনের। এইসব কারণে, কারণ আমরা মনে করি বাড়ির সামনে রাখলে বৃষ্টি দেখায়, বাড়ির সৌন্দর্য নষ্ট হয়, দুর্গন্ধ ছড়াতে পারে, এইসব নানান কারণ আমরা পাচ্ছি না। তো এই অবস্টাকলগুলোকে আমরা পার হয়ে যখন আসবো আস্তে আস্তে হয়তো আমরা সেটা আশা করছি। সমস্যা যেহেতু খুব বেশি সমস্যা না, সমস্যা যেহেতু ছোট, এখন বোঝা যাচ্ছে যেহেতু পরিকল্পনা বাস্তবায়নের অনেকটা আমরা এসে পড়েছি, মানে এটা বাস্তবায়নও খুব শীঘ্রই হবে, সমাধানও হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার জন্য হয়তো অনেক কিছু জানা হলো না, অনেক কিছু বলবার হয়তো ছিল। সবকিছুর আলোচনার পরে আমরা যতটুকু বুঝতে পারলাম যে যেহেতু পরিকল্পনা আছে চমৎকার এবং বাস্তবায়নও প্রায় অনেকটাই এগিয়ে গেছি, যেহেতু বাংলাদেশ এখন রোল মডেল, পানি জীবন এই কথাটা মাথায় রেখে জনসচেতনতাটাই বাড়াতে হবে আমাদের সবাইকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।